সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পড়েছিলাম মেন্ডেলের সূত্র, মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্র। তারপরে আমরা পড়েছি মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে মিলন বা সঞ্চারণের সূত্র। পৃথকীকরণ সূত্র পড়ার সময় আমরা দেখেছি সূত্রের কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, ঘাতক জিন ইত্যাদি। আর আমরা দ্বিতীয় সূত্রের মধ্যে দেখব এই মেন্ডেলের সূত্রের কিছু ব্যতিক্রম রয়েছে, কিছু ব্যতিক্রম বা সীমাবদ্ধতা যা মেন্ডেলের সূত্রের বিরুদ্ধাচরণ করে। এর মধ্যে কিছু ব্যতিক্রম রয়েছে যাকে কোনো না কোনোভাবে মেন্ডেলের সূত্রতে মেলানো যায়, আর কিছু কিছু ব্যতিক্রম আছে যাকে কোনোভাবে মেন্ডেলের সূত্রতে মেলানো যায় না। তাহলে আজকে আমরা সেই ব্যতিক্রম নিয়ে আলোচনা করব, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। আর মেন্ডেলের দ্বিতীয় সূত্রের আমরা প্রথম যে ব্যতিক্রমটা দেখব তা হলো এপিস্টেসিস। আর এপিস্টেসিসের মধ্যে আজকে আমরা দেখব প্রকট এপিস্টেসিস, ডমিনেন্ট এপিস্টেসিস। মেন্ডেল পরবর্তী বিজ্ঞানীরা মেন্ডেলের বিভিন্ন গবেষণা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় 1918 সালে দুজন ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম ব্যাটসন ও রেজিনাল্ড ক্রান্ডাল পানেট, এই দুজন বিজ্ঞানী মেন্ডেলের সূত্রের পরীক্ষা নিরীক্ষা করার সময় 1918 সালে প্রথম এই এপিস্টেসিস এর ঘটনাটি প্রত্যক্ষ করেন, যা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের উপর একটি কুঠারাঘাত। তাহলে চলো আমরা জানি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম এপিস্টেসিস। আর এপিস্টেসিস জানার আগে বা এপিস্টেসিস প্রক্রিয়াটি বোঝার আগে চলো আমরা ব্যাটসন ও পানেটের যে পরীক্ষাটি ছিল, তারা যে পরীক্ষা করেছে, এখানে বোর্ডের মধ্যে দেখতেছো দুটি মোরগ মুরগি নিয়ে তারা পরীক্ষা করেছিলেন, যার মধ্যে একটি ছিল সাদা মোরগ এবং আরেকটি ছিল সাদা মুরগি, ভূমধ্য সাগরীয় জাতের মোরগ মুরগি, সাদা লেগহর্ন এর সাথে সাদা প্লিমাউথ রক। এরা হলো বাণিজ্যিক লেয়ার জাতের মোরগ মুরগি, লেয়ার মোরগ মুরগি যাদেরকে ডিমের জন্য চাষ করা হয়, এমন দুটি ভূমধ্য সাগরীয় জাতের মোরগ মুরগি নিয়ে বিজ্ঞানী ব্যাটসন ও পানেট, দুজন জিনতত্ত্ববিদ, এই মেন্ডেলের সূত্রের এই ব্যতিক্রমটি খুঁজে বের করেন। তাহলে চলো আমরা দেখি, এখানে দুটি সাদা মোরগ মুরগির মধ্যে ক্রস ঘটানো হচ্ছে। এর মধ্যে মোরগ বাবা মুরগি হলো মাতৃ প্রাণী, তাদের মধ্যে আমরা এখন ক্রস দেখব, দুটি সাদা বর্ণের মোরগ মুরগি। তাহলে ব্যাটসন ও পানেট তারা যে জিনোটাইপটা ধরেছে, আমরা সেই জিনোটাইপটি ধরেই এখানে পরীক্ষা চালাবো। সাদা মোরগ মুরগি, এখানে ব্যাটসন ও পানেট তারা ধরেছিলেন এটার জিনোটাইপ হলো ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই। আর সাদা মোরগ এটার জিনোটাইপ ওনারা ধরেছিলেন স্মল সি, স্মল আই। এখানে মোরগ মুরগি আমরা উল্টাপাল্টা করেও ধরতে পারবো, কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রাখবা জিনোটাইপ ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই এবং স্মল সি, স্মল আই। আমরা এখানে কেন সি ধরেছি, কেন আই ধরেছি, আমরা তা পরবর্তীতে বিশ্লেষণ করব। এবং দেখো সি আর আই আমি কিভাবে ধরেছি, এখানে স্মল সিটা দেখো কিভাবে ধরেছি, নয়তো ক্যাপিটাল সি স্মল সির মধ্যে একটা পার্থক্য হয়ে যায়, কিন্তু আয়ের মধ্যে কোনো সমস্যা নাই। যাই হোক, সাদা মোরগ মুরগি আমরা বাইরে থেকে দেখতেছি, একে আমরা বলবো তার ফিনোটাইপ, এবং অক্ষর দিয়ে ধরেছি ব্যাটসন পানেট যে জিনোটাইপটা ধরেছিলেন আমরা সেটাই ধরেছি জিনোটাইপ। তাহলে দেখো এখান থেকে কয় ধরনের গ্যামেট পাওয়া যাবে, এখান থেকে এক ধরনের গ্যামেট পাওয়া যাবে, বিগ সি বিগ আই। আর এই পাশে এক ধরনের স্মল সি স্মল আই। দেখো স্মল সিটা কিভাবে লিখেছি, সি এর উপরে একটু জিব্বার মতো বের করে দিয়েছি। তাহলে এইভাবে আমরা সি আর আই, ক্যাপিটাল সি আর স্মল সি কে আমরা আলাদা করতে পারবো। তাহলে এই হলো গ্যামিট, জননকোষ বা গ্যামিট। আর এই যে আমরা ক্রসটা দেখছি, এটা হলো ফার্স্ট প্যারেন্টাল ক্রস, P1 ক্রস। তাহলে এরা যখন পরবর্তীতে জাইগোট সৃষ্টি করবে তা হবে কেমন, বিগ সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই। এবং ব্যাটসন ও পানেট তারা লক্ষ্য করলেন এখানে সকল মোরগ মুরগি, যত মোরগ মুরগি হয়েছে সবাই সাদা বর্ণের, সাদা মোরগ মুরগি। এই সাদা মোরগ মুরগির মধ্যে একটা সাদা মোরগ ও সাদা মুরগির মধ্যে আবার ক্রস ঘটালেন।
তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু F1 জন্য পেয়েছিলাম যার জিনোটাইপ এবং যার ফিনোটাইপ সবই সাদা, ফিনোটাইপ। তাহলে আমরা পেয়েছিলাম F1 বংশধর, প্রথম অপত্য বংশধর। আমি কি বলেছিলাম, তারপর আবার তাদের মধ্যে ক্রস ঘটানো হয়েছিল, অর্থাৎ F1 জনুর সাথে F1 জনুর আবার যখন ক্রস ঘটানো হলো, এক্ষেত্রে একটি সাদা মোরগ, একটি সাদা মুরগি, যার জিনোটাইপ হলো সবই একই রকমের, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল আই স্মল আই। এক্ষেত্রেও ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল আই স্মল আই। F1 জনুর সাথে F1 জনুর মধ্যে আবার ক্রস ঘটানো হচ্ছে, যে ক্ষেত্রে সাদা মোরগ মুরগির এই বৈশিষ্ট্য আমরা বাইরে থেকে দেখতেছি, যাকে বলা হয় ফিনোটাইপ, এবং অক্ষর দিয়ে ধরেছি জিনোটাইপ। এরপর আমরা কি করব, এখান থেকে গ্যামেট নির্ণয় করব। এই সাদা মোরগ বাবা প্রাণী এবং সাদা মুরগি মাতৃপ্রাণী, আমরা দেখব এখান থেকে কয় ধরনের গ্যামেট পাওয়া যায়। এই সাদা মোরগ থেকে দেখো 4 ধরনের পুংগ্যামেট বা শুক্রাণু পাওয়া যাবে। ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি স্মল আই, স্মল সি ক্যাপিটাল আই, এবং সর্বশেষে স্মল সি স্মল আই। আর এদিকে মাতৃ প্রাণী থেকে 4 ধরনের স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু পাওয়া যাবে। একই রকমের ক্যাপিটাল সি ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি স্মল আই, স্মল সি ক্যাপিটাল আই, এবং সর্বশেষে স্মল সি স্মল আই। তাহলে আমরা দেখলাম এক্ষেত্রে F1 জনুর সাথে F1 জনু ক্রস ঘটানো হচ্ছে, এবং এখানে পাওয়া গেল কি গ্যামেট। 4 ধরনের পুংগ্যামেট, মোরগ থেকে 4 ধরনের শুক্রাণু বা পুংগ্যামেট, এবং মুরগি থেকে 4 ধরনের স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু পাওয়া গেল। তাহলে তো আমরা মেন্ডেলের সূত্র অনুযায়ী জানি, আমরা মেন্ডেলের সূত্র অনুযায়ী পরীক্ষা করতেই পারবো। 4 ধরনের পুংগ্যামেট 4 ধরনের স্ত্রী গ্যামেটের সাথে 4 4 16 রকম ভাবে মেলার সুযোগ পাই। ফলে আমরা এখন তৈরি করব চেকার বোর্ড। যে চেকার বোর্ডে ঘর হবে কয়টি, মেন্ডেলের সূত্রের মতো 25টি ঘর হবে। 4 ধরনের পুংগ্যামেট 4 ধরনের স্ত্রী গ্যামেটের সাথে 16 রকম ভাবে মেলার সুযোগ পেলে চেকার বোর্ডে ঘর হয় কয়টি, 25টি ঘর হয়। চলো আমরা চেকার বোর্ডের ঘরগুলো তৈরি করি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা চেকার বোর্ডের ঘরগুলো তৈরি করে নিলাম। আগেই বলেছিলাম 4 ধরনের পুংগ্যামেট 4 ধরনের স্ত্রী গ্যামেটের সাথে 4 4 16 রকম ভাবে মেলার সুযোগ পাবে। এক্ষেত্রে চেকার বোর্ডে ঘর হবে 25টি। আমরা নির্ণয় করতেছি F2 জনু, আর F2 জনু নির্ণয় করতে হয় চেকার বোর্ডে। তাহলে আমরা এখানে 25টি ঘর পেয়েছি। তাহলে চলো আমরা প্রথম আড়াআড়ি একটা টান দিয়ে একপাশে বাবা চিহ্ন আর মা চিহ্ন বসিয়ে তারপরে গ্যামেটগুলো বসিয়ে নিই। তাহলে যে কথা বললাম, এই পাশে আমরা বাবা চিহ্ন দিয়ে নিলাম, আর এই পাশে মা চিহ্ন দিয়ে দিলাম। এক্ষেত্রে বাবা মার চিহ্ন আমি যেদিকে খুশি এদিকে দিতে পারি। আমি উপরে দিয়েছি, বাবা চিহ্নটা নিচেও দিতে পারি, মাতৃ চিহ্নটা উপরে দিতে পারি, এটা কোনো অসুবিধা না। তাহলে চলো আমরা গ্যামেটগুলো বসাই। দুই দিকের থেকে দেখো একই রকম গ্যামেট তৈরি হয়েছে, অর্থাৎ ক্যাপিটাল সি ক্যাপিটাল আই। পরবর্তী ঘরে ক্যাপিটাল সি স্মল আই, স্মল সি ক্যাপিটাল আই, এবং সর্বশেষের ঘরে স্মল সি স্মল আই। এবং মাতৃপ্রাণী থেকেও আমরা 4 ধরনের স্ত্রী গ্যামেট পেয়েছি বা ডিম্বাণু পেয়েছি, ক্যাপিটাল সি ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি স্মল আই, স্মল সি ক্যাপিটাল আই, স্মল সি স্মল আই। তাহলে আমরা এবার চেকার বোর্ডের ভিতরে জিনোটাইপ নির্ণয় করব। তাহলে দেখো কিভাবে জিনোটাইপ নির্ণয় করব। সবার উপরে দেখব, সবার বামে দেখব, ক্যাপিটালটা আগে লিখব। এক্ষেত্রে সি সি আগে লিখব, আই আই পরে লিখব। তাহলে প্রথম ঘরে ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল আই। পরের ঘরে সবার উপরে সবার বামে দুই পাশে দেখো ক্যাপিটাল সি। তাহলে কি হবে, ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই। পরের ঘরে ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল আই। এই ঘরে ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই। দেখো হেটারোজাইগাস জিনোটাইপ আমার মেন্ডেলের সূত্রের মতো এই ক্ষেত্রেও কিন্তু মিলে গেছে, এবং কোনাকুনি ঘরগুলা একই রকমের হবে। ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই, ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই, ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই।
এই ঘরে কি হবে লক্ষ্য করো, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, স্মল আই। এই ঘরে সবার উপরে সবার বামে দুই ক্ষেত্রে দেখো ক্যাপিটাল সি, স্মল আই। তারপরে এই ঘরটাতে, এই ঘরে কি হবে, ক্যাপিটাল সি, স্মল আই। এই ঘরে ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই। এই ঘরে স্মল সি, ক্যাপিটাল আই। এই ঘরে স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই। এই ঘরে যা হয় দেখো, এই ঘরে সবসময় একই রকমের হয়, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই। এই ঘরে ক্যাপিটাল সি, স্মল আই। এবং সর্বশেষের এই ঘরটাতে সবার উপরে সবার বামে সব ক্ষেত্রে দেখো স্মল লেটার, তাহলে হবে স্মল সি, স্মল আই। প্রিয় শিক্ষার্থী, এবার আসল কথায় আসি। আমার এইখানে দেখতে হবে একটা ক্যাপিটাল আই আছে কিনা, এপিস্টেসিস, প্রকট এপিস্টেসিস, একটা ক্যাপিটাল আই আছে কিনা। তুমি জাস্ট আপাতত এইটুকু খুঁজো, আর কিছু চিন্তা করার দরকার নাই। একটা ক্যাপিটাল আই থাকলে কি হয়ে যাবে, সাদা হয়ে যাবে। একটা ক্যাপিটাল আই এখানে আছে, একটা না দুইটা ক্যাপিটাল আই আছে, এক্ষেত্রে অবশ্যই সাদা। এক্ষেত্রে দেখো একটা ক্যাপিটাল আই আছে, সাদা। এক্ষেত্রে দেখো দুইটা ক্যাপিটাল আই আছে, সাদা। পরবর্তীতে দেখো এখানে কিন্তু ক্যাপিটাল আই আছে, সাদা। এটা সাদা থাকলে কোনাকুনি সবগুলা ঘরই হবে সাদা। সাদা মোরগ মুরগি, সাদা। এটাও সাদা মোরগ মুরগি। আবার লক্ষ্য করো এক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল আই আছে, তাহলে কি হবে, সাদা। এটা সাদা। লক্ষ্য করো এখানে ক্যাপিটাল আই আছে, তাহলে কি হবে, সাদা। এই ঘরে এক্ষেত্রেও সাদা, ক্যাপিটাল আই আছে। এক্ষেত্রে একটা ক্যাপিটাল আই আছে, সাদা। কিন্তু এই ক্ষেত্রে লক্ষ্য করো কোনো ক্যাপিটাল আই নাই, আর আছে ক্যাপিটাল সি। ক্যাপিটাল সি রঙিন হওয়ার জন্য দায়ী চিহ্ন ক্যাপিটাল সি। তাহলে আমরা লিখবো এক্ষেত্রে রঙিন কালার, এই জন্য আমরা ক্যাপিটাল সি দিয়েছি, রঙিন। এই ক্ষেত্রে দেখো ক্যাপিটাল আই নাই, আছে ক্যাপিটাল একটি সি, এক্ষেত্রে হবে রঙিন। এক্ষেত্রে দেখো ক্যাপিটাল আই নাই কিন্তু আছে ক্যাপিটাল সি, এক্ষেত্রে হবে রঙিন। এবং সর্বশেষে এই ঘরটাতে, এই ঘরটার মধ্যে লক্ষ্য করো এখানে ক্যাপিটাল আই নাই কিন্তু ক্যাপিটাল সিও তো নাই, রঙিন হওয়ার জন্য ক্যাপিটাল সি দরকার ছিল। তাহলে আমরা দেখতেছি সেম জিনোটাইপটা আমরা এখানে পেয়েছি, স্মল সি, স্মল আই। এটাতে কি হয়েছিল, সাদা মোরগ মুরগি হয়েছিল। তাহলে আমরা এই ক্ষেত্রেও লিখবো সাদা। তাহলে লক্ষ্য করো আমরা চেকার বোর্ডে সাদা কতগুলো পেয়েছি, 1 2 3 4 5 6 7 8 9, তারপরে পেয়েছি 10 11 12 13। তাহলে আমরা সাদা মোরগ মুরগি পেয়েছি, সাদা কয়টি পেয়েছি, 13টি পেয়েছি। এবং আমরা দেখো লক্ষ্য করো রঙিন মোরগ মুরগি কয়টা পেয়েছি, আমরা রঙিন মোরগ মুরগি পেয়েছি 3টি। তাহলে আমরা বলতে পারি ফিনোটাইপিক, F2 জনতে ফিনোটাইপিক অনুপাত কত হলো, সাদা ইস্টু রঙিন 13:3। তাহলে এই ছিল আমাদের এই পরীক্ষার প্রাপ্ত ফলাফল। এবার চলো আমরা জানবো এখানে কি ঘটনাটি ঘটেছে। এখানে যে ঘটনাটি ঘটেছে তাকে আমরা বলি এপিস্টেসিস। আগে আমরা এই এপিস্টেসিসের ব্যাপারটি জানবো। এপিস্টেসিস হলো, ম্যান্ডেল বলেছিলেন এক জোড়া জিন কখনো অন্য জোড়া জিনের উপর নির্ভরশীল নয়। এটা ছিল ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের মূল কথা। ম্যান্ডেলের সূত্রের মূল কথা আমি বলেছিলাম, আমাদের বইয়ে যে ম্যান্ডেলের পরীক্ষা রয়েছে, ম্যান্ডেলের যে সূত্র রয়েছে, সূত্রের মূল তত্ত্বীয় অংশগুলো কিন্তু আসল ম্যান্ডেলের দেওয়া না। এটা বিজ্ঞানী ডটসন নামক এক বিজ্ঞানী সহজ করেছিলেন। কিন্তু ম্যান্ডেল তার দ্বিতীয় সূত্রের মধ্যে মূল যে কথাটি বলেছিলেন তা হলো এইটি, এক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশ কখনো অন্য জোড়া জিনের উপর নির্ভরশীল নয়, এক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাধীন। এটাই ছিল স্বাধীনভাবে মিলন বা সঞ্চালনের সূত্রের মূল কথা। আর আমরা আজকে এই ঘটনারই ব্যতিক্রম দেখব, এপিস্টেসিস। চল আগে এপিস্টেসিসের সংজ্ঞাটা লিখি, তাহলে ব্যাপারটি আরো সহজে বুঝতে পারবে। এপিস্টেসিস ভিন্ন লোকাসের
দুই বা ততোধিক নন এলিলিক জিন একত্রে সঞ্চারণকালে। ভিন্ন লুকাসের দুই বা ততোধিক নন এলিলিক জিন একত্রে সঞ্চারণকালে যদি একটি জিন অন্যটির উপর প্রভাব বিস্তার করে, এক্ষেত্রে একটি জিন অন্য জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, জিনের এই আচরণকে বলে এপিস্টেসিস। ভিন্ন লুকাসের দুই বা ততোধিক নন এলিলিক জিন একত্রে সঞ্চারণকালে একটি আরেকটির উপর প্রভাব বিস্তার করে। তাহলে চলো এই ব্যাপারটা আমরা একটু ক্লিয়ারলি বুঝি। আমরা যখন মেন্ডেলের দ্বিতীয় সূত্রের পরীক্ষা করেছিলাম, মেন্ডেল আমাদের দেখিয়েছিলেন তার চেকার বোর্ডে, লক্ষ্য করো মেন্ডেলের এই চেকার বোর্ডে এই ধরনের জিনোটাইপ কিন্তু ছিল, ক্যাপিটাল আর, স্মল ওয়াই। আবার দেখো মেন্ডেলের চেকার বোর্ডে আমি আরেকটা জিনোটাইপ লিখতেছি, এই ধরনের জিনোটাইপও কিন্তু মেন্ডেলের চেকার বোর্ডে ছিল। কি ছিল? স্মল আর ক্যাপিটাল ওয়াই। এবার যদি আমি এই মেন্ডেলের চেকার বোর্ড থেকে জিনোটাইপ থেকে যদি আমরা তার ফিনোটাইপ নির্ণয় করি, এক্ষেত্রে কি দেখা যাবে? এক্ষেত্রে হবে গোলাকার, আর এখানে ক্যাপিটাল ওয়াই নাই, তাই জন্য এখানে প্রকাশ পাবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মেন্ডেলের চেকার বোর্ড থেকে আমরা জেনেছিলাম, মেন্ডেলের পরীক্ষা থেকে আমরা জেনেছিলাম এখানে ছিল গোলাকার সবুজ। আর এই জিনোটাইপটি লক্ষ্য করো, এক্ষেত্রে কি হবে? এখানে ক্যাপিটাল আর নাই, তাহলে প্রকট বৈশিষ্ট্য, প্রকট জিন যেহেতু নাই, তাহলে প্রকট বৈশিষ্ট্য গোলাকার হবে না, তার পরিবর্তে হবে কুঞ্চিত। কিন্তু এই পাশে দেখো একটা কিন্তু ক্যাপিটাল ওয়াই আছে, এই জন্য যেহেতু প্রকট জিন আছে এই জন্য প্রকট বৈশিষ্ট্য, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে হলুদ। এখানে হয়েছিল গোলাকার সবুজ ও কুঞ্চিত হলুদ। প্রিয় শিক্ষার্থী, এবার আমার কথা ভালো করে শোনো, ভালো করে লক্ষ্য করো আমি কি বলি। এখানে গোলাকার হয়েছে না কুঞ্চিত হয়েছে, গোলাকার হয়েছে না কুঞ্চিত হয়েছে আমরা দেখার জন্য কার উপরে তাকিয়ে আছি? আর এর দিকে না ওয়াই এর দিকে? লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু দেখেছি আরটা কি অবস্থায় আছে, ক্যাপিটাল রূপে, ক্যাপিটাল জিন, প্রকট জিন থাকলে সেই প্রকট বৈশিষ্ট্য গোলাকার হয়েছে। আর এখানে কোনো প্রকট জিন নাই, এই জন্য প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়নি, তার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কুঞ্চিত হয়েছে। আবার লক্ষ্য করো এখানে হলুদ হচ্ছে না সবুজ হচ্ছে, এটা দেখার জন্য আমরা কার দিকে তাকিয়ে আছি? ওয়াই এর দিকে। ক্যাপিটাল ওয়াই থাকার জন্য এখানে তার ফিনোটাইপ হয়ে গেছে হলুদ। আবার এখানে কোনো ক্যাপিটাল ওয়াই নাই, দুটি স্মল ওয়াই, এই জন্য বৈশিষ্ট্য চলে এসেছে সবুজ, অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে গোলাকার না কুঞ্চিত আমরা দেখার জন্য কার দিকে তাকিয়ে আছি? আর এর দিকে না ওয়াই এর দিকে? লক্ষ্য করো আমরা কিন্তু আর এর দিকে তাকিয়ে আছি, আমরা কিন্তু ওয়াই এর দিকে তাকাইনি। আবার এখানে হলুদ হচ্ছে না সবুজ হচ্ছে, ওইটা দেখার জন্য আমরা কার দিকে তাকিয়ে আছি? আমরা ওয়াই এর দিকে তাকিয়ে আসছি, আমরা কিন্তু আর এর দিকে তাকাইনি। তাহলে মেন্ডেল এই কথাই বলেছিল, এক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশ কখনো অন্য জোড়া জিনের উপর নির্ভরশীল না। এখানে গোলাকার হচ্ছে না কুঞ্চিত হচ্ছে, এটা ওয়াই এর উপর নির্ভরশীল না। আবার এখানে হলুদ হচ্ছে না সবুজ হচ্ছে, এটা আর এর উপর নির্ভরশীল না। এক্ষেত্রে তারা সম্পূর্ণরূপে স্বাধীন। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের মূল কথা ছিল এটাই। কিন্তু এখানে দেখো, এখানে আমরা পরীক্ষায় দেখেছি রঙিনের জন্য দায়ী জিন কিন্তু ক্যাপিটাল সি আমরা অনেক জায়গাতেই পেয়েছি, এখানে আছে ক্যাপিটাল সি, এখানে আছে, কিন্তু আমরা দেখতেছি সি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারতেছে না। কার জন্য পারতেছে না? আই এর জন্য। তাহলে আই সি এর বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। আমি এই কথাই বলেছি, এক জোড়া জিন আরেক জোড়া জিনের উপর প্রভাব বিস্তার করে, এক্ষেত্রে এক জোড়া জিন অন্য জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। প্রতি ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। দেখা যায় তোমরা ৩-৪ জন বন্ধু একসাথে, এর মধ্যে একজনের প্রভাব একটু বেশি থাকে, অন্যজনের দেখবা এত প্রভাব থাকে না। তাহলে মানুষের মধ্যে কিন্তু এরকম দেখা যায়, দুই ভাইয়ের মধ্যে দেখবা এক ভাইয়ের প্রভাব একটু বেশি, আরেক ভাইয়ের প্রভাব একটু কম। তাহলে দেখো ভাইয়ের মধ্যে আমরা দেখি এই ধরনের ঘটনা ঘটে। গাছের মধ্যে কোনো গাছের প্রভাব অনেক বেশি, আবার কোনো গাছের প্রভাব কম। প্রকৃতিতে কিন্তু আমরা সবসময় এই ধরনের ঘটনা দেখি। তাহলে জিনের মধ্যে হবে না? জিনের মধ্যে অবশ্যই এই ধরনের ঘটনা ঘটতে পারে। আর এই ধরনের ঘটনাকে আমরা বলি এপিস্টেসিস। এক জোড়া জিন আরেক জোড়া জিনের উপর প্রভাব বিস্তার করে, এক জোড়া জিন আরেক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। তাহলে ক্যাপিটাল সি থাকার জন্য আমরা চেকার বোর্ডে দেখতেছি বিভিন্ন স্থানে রঙিন হতে পারছে না। রঙিন হওয়ার জন্য দায়ী জিন ছিল ক্যাপিটাল সি। কে বাধা দিতেছে? এখানে আই জিন তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। তাহলে আমরা আই কে বলবো এপিস্টেটিক জিন আর সি কে বলবো হাইপোস্টেটিক জিন। তাহলে চলো এই কথাটি আমরা একটু লিখে নেই। আমরা এইভাবে লিখবো, এক্ষেত্রে যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে বলে এপিস্টেটিক জিন, আর যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রাপ্ত হয়
তাকে বলে হাইপোস্টেটিক জিন। এই ক্ষেত্রে সি জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধাপ্রাপ্ত হচ্ছে, আর আই তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিতেছে। তাহলে আমরা আই কে বলবো এপিস্টেটিক জিন, এই জন্য আমরা আই লিখেছি। আর সি তার বৈশিষ্ট্য প্রকাশে বাধাপ্রাপ্ত হচ্ছে, সি হচ্ছে এক্ষেত্রে হাইপোস্টেটিক জিন। তাহলে আমরা সি কে ধরছি হাইপোস্টেটিক, আর আমরা আই কে ধরছি এপিস্টেটিক জিন। আমরা বলতে পারি ইহা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি আপাত ব্যতিক্রম। আমরা এই ঘটনাকে ধরতে পারি ঘটনাটি দ্বিতীয় সূত্রের একটি আপাত ব্যতিক্রম। আপাত ব্যতিক্রম মানে একে মেন্ডেলের সূত্রে কোনো না কোনোভাবে মেলানো যায়। দেখো ফিনোটাইপিক অনুপাত মিলে নাই, কিন্তু আমরা যদি দেখি জিনোটাইপিক অনুপাত তা কিন্তু হুবহু মিলে যাবে। এবং দেখো সন্তান সন্ততির আনুপাতিক যোগফল 13 আর 3 যোগ করলে কত হয়? 16 হয়। আবার 9:3:3:1 মেন্ডেলের দ্বিতীয় সূত্র, এক্ষেত্রে যদি আমরা আনুপাতিক যোগফল করি, যোগফল কত হবে? 16 হবে। তাহলে ফিনোটাইপিক অনুপাত না মিললেও জিনোটাইপিক অনুপাত মিলে, আনুপাতিক যোগফল মিলে। এই জন্যই বলছি এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি আপাত ব্যতিক্রম। যদি কোনোভাবে না মিলতো তাকে আমরা বলতাম প্রকৃত ব্যতিক্রম। এখানে আমরা আরেকটা তথ্য বলবো, এতে মেন্ডেলিয়ান ফিনোটাইপিক অনুপাত, উপরে লিখি, এতে মেন্ডেলের ফিনোটাইপিক অনুপাত ছিল 9:3:3:1, এর পরিবর্তে হতে পারে 13:3। আমরা যেটা পাইলাম যাকে আমরা বলবো প্রকট এপিস্টেসিস। এই ঘটনাটার প্রকৃত নাম হলো প্রকট এপিস্টেসিস। হতে পারে 9:7, যাকে আমরা বলি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। আমরা পরবর্তীতে পড়বো, আমাদের সিলেবাসে এটাও আছে, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। হতে পারে 9:3:4, এটা আমাদের সিলেবাসে নাই, আমরা জাস্ট অনুপাতটি লিখলাম। হতে পারে 12:3:1, হতে পারে 15:1 ইত্যাদি বিভিন্ন রূপ ধারণ করে। তাহলে এই ছিল মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম এপিস্টেসিস। আর আমরা যদি আরো ক্লিয়ার করে বলি, এই ঘটনাটি হলো প্রকট এপিস্টেসিস। তাহলে চলো আমরা প্রকট এপিস্টেসিস কি এই কথা বলে শেষ করে এই ক্লাস শেষ করব। প্রকট এপিস্টেসিস, এই ঘটনাটার প্রকৃত কারণ হলো প্রকট এপিস্টেসিস। চলো আমরা জানি প্রকট এপিস্টেসিস কি। আমরা তো জেনেছিলাম এপিস্টেসিস, এপিস্টেসিসের মধ্যে এই যে ঘটনা বা এই যে অনুপাত আমরা পেয়েছি তাকে বলা হয় প্রকট এপিস্টেসিস। এখানে জাস্ট একটু কথা চেঞ্জ করলে হয়ে যাবে। এপিস্টেসিসের একটি অন্যতম রূপ হলো প্রকট এপিস্টেসিস, যাতে মেন্ডেলিয়ান অনুপাত 9:3:3:1 পরিবর্তিত হয়ে 13:3 রূপ ধারণ করে। তাহলে চলো আমরা জানি প্রকট এপিস্টেসিস। আমরা জাস্ট একইভাবে লিখব, ভিন্ন লোকাসের 2 বা ততোধিক নন এলিলিক জিনের যে কোনো একটি প্রকট অবস্থায়, ভিন্ন লোকাসের 2 বা ততোধিক নন এলিলিক জিনের যে কোনো একটি যদি প্রকট অবস্থায় অন্য জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, জিনের এই আচরণকে বলা হয় প্রকট এপিস্টেসিস। যে কোনো একটি প্রকট অবস্থায়, এই জন্যই তোমাদেরকে আমি বলেছি শুধুমাত্র ক্যাপিটাল আই খুঁজো। একটা ক্যাপিটাল আই থাকলে আমার এই পাশে ক্যাপিটাল সি আছে না স্মল সি আছে আমার এটা দেখার দরকার নেই। আমরা কি লিখেছি? আমরা লিখেছি সাদা। ক্যাপিটাল আই একটিও হতে পারে, ক্যাপিটাল আই দুটিও হতে পারে। আমরা এই পাশে ক্যাপিটাল সি কয়টা আছে আমাদের দেখার দরকার নাই, সব ক্ষেত্রে আমরা কি দেখেছি? সাদা দেখেছি। তাহলে একটা জিন প্রকট অবস্থায়, প্রকট মানে এখানে আমরা ক্যাপিটাল লেটার ক্যাপিটাল আই, তোমাকে বলেছিলাম শুধুমাত্র ক্যাপিটাল আই খোঁজার জন্য। তাহলে একটি জিন প্রকট অবস্থায় অন্য জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিলে তাহলে আমরা তাকে বলি প্রকট এপিস্টেসিস। আমরা বলতে পারি এই জন্য মেন্ডেলিয়ান ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1 এর পরিবর্তে 13:3 রূপ ধারণ করে। 9:3:3:1 এর পরিবর্তে 13:3 রূপ নেয়। তাহলে এই ছিল মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম এপিস্টেসিস, আর আমরা এই ক্ষেত্রে দেখেছি প্রকট এপিস্টেসিস। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে এই প্রকট এপিস্টেসিসের আরো বিভিন্ন ঘটনা বলি, আরো বিভিন্নভাবে প্রশ্ন কিভাবে আসতে পারে, আমরা ওই বিষয়গুলো ক্লাসে নিয়ে আসব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তীতে এই প্রকট এপিস্টেসিস নিয়ে আরো বিভিন্ন ঘটনা বলি আমাদের আলোচনায় নিয়ে আসব। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।